আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা স্টিল আই রাইজ কবিতাটি পড়ব। এই কবিতাটি শুরু করার আগে আমাদের জানা দুটো হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড জানা প্রয়োজন। এক হচ্ছে যে কেন আফ্রিকানরা আমেরিকাতে মাইগ্রেট করেছিল। তো এর উত্তর হলো যে যারা হোয়াইট বিজনেসম্যান ছিল আমেরিকার, তারা আফ্রিকার ব্ল্যাক মানুষদেরকে আমেরিকাতে নিয়ে গিয়েছিল। কত বছর ধরে নিয়ে গিয়েছিল? প্রায় 1500 সাল থেকে শুরু করে 1800 সাল পর্যন্ত নিয়ে গিয়েছে, প্রায় 300 বছর। তো স্বাভাবিকভাবেই যাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল একটা টাইমে ওরা কেউ কেউ ফিরে এসছে হয়তো আফ্রিকাতে, আবার কেউ কেউ সেখানকার বাসিন্দাই হয়ে গেছে। যেমন ইংরেজরা যখন আমাদের দেশে ছিল, তো সমস্ত ইংরেজ কি চলে গিয়েছিল? কিছু কিছু তারা থেকে গিয়েছিল। তো যাই হোক, তো প্রশ্ন হলো যে কেন নিয়ে যাওয়া হয়েছিল? এই হোয়াইট বিজনেসম্যানেরা আমেরিকার এই আফ্রিকানদেরকে নিয়ে যেত এবং সেখানে বিক্রি করে দিত, এবং তুলা, তামাক ইত্যাদি বড় বড় চাষ হতো আমেরিকাতে। এই সব চাষের জন্য সস্তা শ্রমিক প্রয়োজন ছিল। সস্তা শ্রমিক মানে যাদেরকে অল্প মূল্য দিয়ে কাজ করানো যাবে। তাই আফ্রিকার মানুষদের জোর করে এনে দাস বানানো হতো আমেরিকাতে। এইভাবে ব্ল্যাক আফ্রিকানরা আমেরিকায় সময়ের সাথে সাথে ব্ল্যাক আফ্রিকান হয়ে যায়। তাদের সঙ্গে খারাপ ব্যবহার করা হতো কেন? হোয়াইট আমেরিকানরা এই ব্ল্যাকদেরকে মানুষ বলেই গণ্য করতো না। তারা ভাবতো কালো মানে নিচু জাত। এই স্লেভদেরকে নিয়ে, দাসদেরকে দিয়ে দিন রাত কঠোর পরিশ্রম করানো হতো। কথা না শুনলে মার ধর, শিকল, চাবুক ইত্যাদি করা হতো। হত্যাও করা হয়েছে অনেক। এই ব্ল্যাক আফ্রিকানদের আমেরিকাতে কোনো ধরনের স্বাধীনতা ছিল না। তারা নিজের ইচ্ছাতে কোথাও যেতে পারতো না। এমনকি পরিবার থেকেও পরিবারের সদস্যদেরকে আলাদা করে দেওয়া হতো, আলাদা করে তাদেরকে বিক্রি করে দেওয়া হতো। এক কথায় অকথ্য অত্যাচার করা হতো। তাদের ওপর যে অত্যাচার করা হয়েছে এই নিয়ে বিভিন্ন রাইটার টাইম টু টাইম বিভিন্ন ধরনের লেখালেখি করেছে। তো যাই হোক, অবশেষে আমেরিকার একবার প্রেসিডেন্ট হয়েছিলেন আব্রাহাম লিঙ্কন। তিনি 1865 সালে এই ব্যবস্থাটা স্লেভারি বন্ধ করে দিয়েছিলেন। যেহেতু কবিতার জন্য এইটুকু ব্যাকগ্রাউন্ড জানা যথেষ্ট। এবার কবিতাটাতে চলে যাব। এবার কবিতাটা শুরু করব। আর আরেকটু ব্যাকগ্রাউন্ড বলে দিই যে মায়া অ্যাঞ্জেলো ছিলেন একজন ব্ল্যাক আমেরিকান, এবং তার সময়ে তিনি 1865 সালে হয়তো আইন করে বন্ধ করা হয়েছে। অর্থাৎ কেউ যদি কাউকে ব্ল্যাক বলে মারে বা হত্যা করে তাহলে সেটা আইনত অপরাধ। তার আগে অপরাধও ছিল না। তো আইন করে বন্ধ হলেও মানুষের মন থেকে ব্ল্যাক আমেরিকান বলতে পারি এখন, যেহেতু মিশে গেছে আফ্রিকার মানুষরা এখানে। তো ব্ল্যাক আমেরিকানদের প্রতি তাদের মনে যে ঘৃণা সেটা তো মেটেনি, এবং সেটা স্টিল এখনও আছে। রিসেন্টলি কিছুদিন আগেও এরকম ঘটনা শোনা গিয়েছে, যেখানে একজন ব্ল্যাক মানুষকে হত্যা করেছে পুলিশ। যাই হোক, তো এবার কবিতাটা পড়ার আগে আরেকটু একটা পারসেপশন তৈরি করব। সেটা হচ্ছে এরকম যে এই কবিতাটাকে আমরা দেখব এইভাবে যে শুধু ব্ল্যাক মানুষদের ওপর অত্যাচার করা হয়েছে তার প্রতিবাদ জানিয়ে শুধু মায়া অ্যাঞ্জেলো কবিতাটা লিখেছেন, এইভাবে দেখব না। আমরা এইভাবেও দেখব যে শুধু কাউকে তার কালারের নামে নয়, মানুষকে বর্তমানে তার রিলিজনের নামে, তার কালচারের নামে, তার কাস্টের নামে, তার কালারের নামে, তার হাইটের নামে, তার ভাষার নামে অত্যাচার করা হয়েছে এবং হচ্ছে। সুতরাং
আমাদের যাদের ওপরে এই অত্যাচারটা করা হচ্ছে তাদের মনোভাব কেমন থাকবে, আমরা কি বলবো, আমরা কি রেজলিউশন নিব, এই দৃষ্টিভঙ্গি থেকে আমরা কবিতাটাকে দেখব। তো কবিতাতে একজন অত্যাচারিত হওয়া মানুষ কিভাবে যারা অত্যাচার করছে তাদের বিরুদ্ধে কথা বলছে এবং তার মনোভাবটা কি এই কবিতাতে রয়েছে। এই কবিতাতে মায়া অ্যাঞ্জেলো সেটাই তুলে ধরেছেন। এই কবিতাতে আমরা দেখতে পাবো যে মায়া অ্যাঞ্জেলো খুব সুন্দরভাবে, খুব ডিটেলসে ব্ল্যাক মানুষদের ওপর অত্যাচারের কথাগুলো তুলে ধরেছেন। তো একটা কোটেশন মনে আসছে আমার, যেটা রিসেন্টলি শুনেছি আমি, সেটা হচ্ছে দ্য মোস্ট পার্সোনাল ইজ দ্য মোস্ট ক্রিয়েটিভ। এর মানে হলো যে একজন মানুষ পার্সোনালি যেটা দেখে সেটাকে বেস্টভাবে ক্রিয়েট করতে পারে। তো মায়া অ্যাঞ্জেলো সেটাই করেছেন। যাই হোক, একটু ব্যাকগ্রাউন্ডে জানা প্রয়োজন ছিল, তাতেই 6 মিনিট লেগে গেল মনে হয়। এবার কবিতাটি শুরু করছি। তিনি বলছেন, ইউ মে রাইট মি ডাউন ইন হিস্ট্রি উইথ ইউর বিটার টুইস্টেড লাইজ। তুমি ইতিহাসে আমার কথা তিক্ত ও বিকৃত মিথ্যা দিয়ে লিখতে পারো। অর্থাৎ আমার কথা, অর্থাৎ অত্যাচারিত হওয়া মানুষদের কথা ইতিহাসে যারা লিখেছেন তারা কিন্তু সঠিকটা লেখেননি, তারা অনেকটা বিকৃতভাবে লিখেছেন, তারা অনেকটা সফট করে লিখেছেন। জাস্ট অত্যাচারিত হয়েছিল, এইটুকুতে কতটা অত্যাচার করা হয়েছিল সেটা কখনোই বোঝা যায় না। ইউ মে ট্রড মি ইন দ্য ভেরি ডার্ট বাট স্টিল লাইক ডাস্ট আই উইল রাইজ। তুমি আমাকে মাটিতে পিষে ফেলতে পারো, তবুও ধুলোর মতো আমি আবার উঠে দাঁড়াবো। ডাজ মাই স্যাসাসিনস আপসেট ইউ? আমার আত্মবিশ্বাস, স্যাসাসিনস, কি তোমাকে বিরক্ত করে? হোয়াই আর ইউ বিসেট উইথ গ্লুম? তুমি এত বিষণ্ণ কেন হচ্ছ? এখানে তুমি মানে কাকে বলছে? এখানে তুমি মানে হচ্ছে তারা যারা আমাদের ওপর অত্যাচার করে। তো যারা আমাদের উপর অত্যাচার করে, আমাদেরকে ছোট মনে করে, তো আমাদের চেহারাতে যখন আত্মবিশ্বাস ঝলকায় তখন সেটা তাদেরকে ভালো লাগে না। কজ আই ওয়াক লাইক আই হ্যাভ গট অয়েল ওয়েলস পাম্পিং ইন মাই লিভিং রুম। কারণ আমি এমন ভঙ্গিতে চলি যেন আমার ঘরের ভেতরেই তেলের কূপ আছে। মানে আমি খুব আত্মবিশ্বাসী ও সচ্ছল। এখানে তেলের কথা এই জন্য বলা হয়েছে যে আশা করি তোমরা অবশ্যই জানো যে দেশে তেল আছে বা যে দেশে তেল ছিল, আমেরিকা সবসময় সেই দেশকে কন্ট্রোল করতে চেয়েছে এবং কন্ট্রোল করতে চাইছে। রিসেন্টলি ভেনেজুয়েলার যে প্রেসিডেন্ট তাকে ধরে নিয়ে গেছে এই জন্যই। মানে আমার চেহারাতে যখন আত্মবিশ্বাসটা দেখা দিয়েছে তখন ওরা ভাবছে যে আমার বাড়িতে কোনো তেলের কুঁয়ো বেরিয়েছে, যার কারণে আমি এখন আত্মবিশ্বাসী। জাস্ট লাইক মুনস অ্যান্ড লাইক সানস উইথ দ্য সার্টেনটি অফ টাইডস, জাস্ট লাইক হোপস স্প্রিঙ্গিং হাই স্টিল আইল রাইজ। যেমন চাঁদ সূর্য নিয়ম করে ওঠে, যেমন জোয়ার ভাটা নিশ্চিতভাবে আসে, ঠিক তেমনই আশা যেমন জেগে ওঠে তেমন আমিও আবার উঠে দাঁড়াবো। অর্থাৎ এখানে অত্যাচারিত হওয়া সম্প্রদায়ের হয়ে মায়া অ্যাঞ্জেলো বলছেন যে আই উইল কাম ব্যাক, হার মানব না। অর্থাৎ ওই কোটেশনের মতো যে ফল 7 times, স্ট্যান্ড আপ 8 times। ডিড ইউ ওয়ান্ট টু সি মি ব্রোকেন? তুমি কি আমাকে ভাঙা দেখতে চেয়েছিলে, অর্থাৎ হোপলেস দেখতে চেয়েছিলে? বাউড হেড অ্যান্ড লোয়ার্ড আইজ, নোয়ানো মাথা দেখতে চেয়েছিলে, অ্যান্ড নিচু নিচু চোখ বলতে নামানো চোখ দেখতে চেয়েছিলে? শোল্ডার্স ফলিং ডাউন লাইক টিয়ার ড্রপস, উইকেন্ড
বাই মাই সোলফুল ক্রাইজ। কাঁধ ঝুলে পড়া, কান্নায় দুর্বল হয়ে পড়া অবস্থায় দেখতে চেয়েছিলে তুমি আমাকে। তাহলে এর থেকে বোঝা যাচ্ছে যে লেখিকা অবজার্ভ করেছেন যে যারা আমাদের উপর অত্যাচার করেছে এবং করে, তারা চায় আমাদের চেহারাতে হোপলেসনেস দেখতে। তারা চায় যে আমাদের মাথা তাদের সামনে সবসময় নিচু হয়ে থাকুক। তারা চায় যে আমাদের চোখ সবসময় নিচু থাকুক, আমরা ডিমোটিভেটেড থাকি। আর সত্যি এটা কিন্তু যারা আমাদের উপর অত্যাচার করতে চায় তারা তারা এরকমই মনোভাব রাখে। আর তারা কেন, আমাদের আশেপাশের মানুষেরাও চায় না যে আমরা উন্নতি করি। ডাজ মাই হটিনেস অফেন্ড ইউ? ডোন্ট ইউ টেক ইট অফুল হার্ড? আমার গর্ব কি তোমাকে কষ্ট দেয়? এটা কি তুমি খুব খারাপভাবে নাও? কজ আই লাভ লাইক আইভ গট গোল্ড মাইন্স ডিগিং ডিগিন ইন মাই ওন ব্যাকইয়ার্ড। কারণ আমি এমনভাবে হাসি যেন আমার নিজের উঠোনে সোনার খনি আছে। অর্থাৎ হাসিটা এতটাই আত্মবিশ্বাসের যে ওরা মনে করছে যে আমার আগিনাতে উঠোনে সোনার খনি রয়েছে। ইউ মে শুট মি উইথ ইউর ওয়ার্ডস, ইউ মে কাট মি উইথ ইউর আইজ। তুমি তোমার কথা দিয়ে আমাকে শ্যুট করতে পারো, গুলি করতে পারো। ইউ মে কাট মি উইথ ইউর আইজ, তোমার চোখের দৃষ্টি দিয়ে আমাকে আঘাত করতে পারো। অর্থাৎ যারা আমাদের উপর অত্যাচার করে তারা শুধু ফিজিক্যালি ডাইরেক্টলি আমাদের উপর অত্যাচার করে না, তাদের কথার দ্বারাতেও আমাদেরকে নিচু করে। তাদের চোখের চাহনিতেই বোঝা যায় যে তারা আমাদেরকে কতটা নিচু করতে চায়। You may kill me with your hatefulness, but still, like air, I'll rise. তুমি তোমার ঘৃণা দিয়ে, হেটফুলনেস দিয়ে আমাকে মেরে ফেলতে চাও, তবুও আমি বাতাসের মতো আবার উঠব। ডাজ মাই, জানি না কি লেখা আছে এটা, আপসেট ইউ? ডাজ ইট কাম অ্যাজ আ সারপ্রাইজ? আমার আত্মবিশ্বাসী সৌন্দর্য কি তোমাকে অস্বস্তিতে ফেলে? এটা কি তোমার কাছে আশ্চর্য? দ্যাট আই ড্যান্স লাইক আইভ গট ডায়মন্ডস অ্যাট দ্য মিটিং অফ মাই থাইজ। আমি এমনভাবে নাচি যেন আমার শরীরে হীরার মতো মূল্যবান কিছু আছে। আউট অফ দ্য হার্টস অফ হিস্ট্রিজ শেম আই রাইজ। ইতিহাসের লজ্জার কুড়ে ঘর থেকে আমি উঠে দাঁড়াই। এর মানে হলো, মানে এটাকে আমরা দুইভাবে ব্যাখ্যা করতে পারি। এক, তো ব্ল্যাকদের যখন ইতিহাস লেখা হয়েছিল তখন বা ব্ল্যাকদের ইতিহাস যখন আমরা পড়ি তখন আমরা দেখতে পাই যে তারা অত্যাচারিত, অবহেলিত, টর্চার্ড, শকড, হোপলেসনেস। তাদেরকে গ্লোরিফাই করে কোনো হিস্ট্রি লেখা হয়নি। হিস্ট্রি লেখা হবে কেমন করে? তার কারণ তাদের গ্লোরিফাইয়ের কোনো হিস্ট্রি তৈরি করতে দেয়নি উঁচু বর্ণের মানুষেরা। তাই একটা লজ্জার ইতিহাস হতে পারে। সাপোজ আমি যদি ব্ল্যাক হই আর আমাকে যদি আমার পূর্বপুরুষদের অর্থাৎ ব্ল্যাকদের ইতিহাস বলা হয় যেখানে তারা মার খেয়েছে, অত্যাচারিত হয়েছে, টর্চার্ড হয়েছে, তাহলে সেটার জন্য আমি কিন্তু প্রাউড করব না, তাই তো? তো এই জন্য একটা লজ্জার ইতিহাস হতে পারে। আর আরেকটা ইতিহাস হতে পারে যে যেহেতু এই হোয়াইট অ্যান্ড ব্ল্যাক প্রবলেমটা আমেরিকার, স্পেশালি আমেরিকার প্রবলেম এবং অন্যান্য দেশেরও প্রবলেম, বাট স্পেশালি আমেরিকার প্রবলেম এটা বেশি। তো সেখানে এই যে ইতিহাসগুলো লিখেছেন, কারা লিখেছেন? হোয়াইটরাই লিখেছেন, হয়তো রেয়ারলি কোনো ব্ল্যাক মানুষ হিস্ট্রি লিখেছেন। তো যারা হোয়াইটরা কখনো তারা যে ক্রুয়েল বিহেভিয়ার করে, তারা ক্রুয়েলটি যে দেখিয়েছে ব্ল্যাক মানুষদের প্রতি, সেটা তো সেম টু সেম তুলে ধরবে না।
তাহলে তার জাতির বদনাম হবে। যেমন ইংরেজরা আমাদের দেশে 200 বছর ধরে রাজত্ব করেছে এবং অন্যান্য দেশেও রাজত্ব করেছে, অত্যাচার করেছে অকথ্য। সেই কথাগুলো তো তারা ইংরেজরা নিজেদের দেশে বাচ্চাদেরকে বলবে না, বাচ্চাদেরকে শেখাবে না যে কীভাবে ওরা অত্যাচার করেছে মানুষের প্রতি, বরং তারা সেটাকে গ্লোরিফাই করে দেখায় যে তারা রুল করেছে এবং দুনিয়াকে মডার্ন করেছে। তো এই জন্য লেখিকা বলছে, আউট অফ দ্য হার্টস অফ হিস্ট্রি সেম আই রাইজ, ইতিহাসের লজ্জার কুড়ে ঘর থেকে আমি উঠে দাঁড়াবো। আপ ফ্রম আ পাস্ট দ্যাটস রুটেড ইন পেন আই রাইজ, যন্ত্রণায় ভরা অতীত থেকে আমি উঠে আসি, আমি উঠে দাঁড়াবো। আই এম আ ব্ল্যাক ওশান লিপিং অ্যান্ড ওয়াইড। এটা পড়ানোর আগে বলি যে লেখিকার মনে যে আত্মবিশ্বাস আছে সেটা এই লাস্টের 1 2 3 4 5টা লাইনে বুঝতে পারবে। এবং আত্মবিশ্বাস কত স্ট্রং হওয়া উচিত এই 4টা লাইনে আছে। আমি চাইবো যে আমিও আর আমার স্টুডেন্টরাও যাতে এইরকমভাবে কনফিডেন্ট হই আমরা, এখানে লেখা আছে যেভাবে, নিজেকে তুলনা করেছে কার সাথে আর কীভাবে, মাইন্ড ব্লোয়িং আছে। তো দেখি, আম আ ব্ল্যাক ওশান লিপিং অ্যান্ড ওয়াইড, ওয়েলিং অ্যান্ড সোয়েলিং আই বিয়ার ইন দ্য টাইড। আমি এক বিশাল কালো সমুদ্রের মতো, ফুলে ওঠা, ঢেউয়ে ভরা, শক্তিশালী ও বিস্তৃত। লিভিং বিহাইন্ড নাইটস অফ টেরর অ্যান্ড ফিয়ার আই রাইজ, ভয় ও আতঙ্কের রাতগুলো পিছনে ফেলে আমি উঠে দাঁড়াই। ইন্টু আ ডে ব্রেক দ্যাটস ওয়ান্ড্রাসলি ক্লিয়ার আই রাইজ, এক সুন্দর ও উজ্জ্বল নতুন সকালের দিকে আমি এগিয়ে যাই। ব্রিঙ্গিং দ্য গিফটস দ্যাট মাই অ্যানকেস্টার্স গেভ, আই অ্যাম দ্য ড্রিম অ্যান্ড দ্য হোপ অফ দ্য স্লেভ। আমার পূর্বপুরুষদের দেওয়া শক্তি ও আশীর্বাদ নিয়ে আমি চলি, আমি দাসদের স্বপ্ন ও আশা। আই রাইজ আই রাইজ আই রাইজ, আমি উঠে দাঁড়াবো, আমি উঠে দাঁড়াবো, আমি উঠে দাঁড়াবো। তাহলে যেমনটা আমি শেখাই তেমনটা, যে হোয়াট মেসেজ ডাজ দ্য পোয়েট ওয়ান্ট টু কনভে থ্রু দ্য পোয়েম স্টিল রাইজ, কবিতায় কী বার্তা দেওয়া আছে। তো মায়া অ্যাঞ্জেলোর স্টিল আই রাইজ কবিতাটি মূলত মানুষের সংগ্রাম, আত্মবিশ্বাস, সাহস এবং অদম্য মনোবলের একটা পোয়েটিক এক্সপ্রেশন। এই কবিতার মাধ্যমে কবি শুধু নিজের কথা বলেননি, বরং সেই সব মানুষদের কথা বলেছেন যারা অবহেলা, অপমান, অত্যাচার ও অবিচারের শিকার হয়েছে। নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধের বার্তা। কবিতায় কবি দেখিয়েছেন সমাজ কিভাবে দুর্বল মানুষদের মিথ্যা ইতিহাস লিখে ছোট করে, কথার আঘাতে আহত করে, ঘৃণা ও অবহেলার মাধ্যমে ভেঙে দিতে চায়। কিন্তু কবি এই নিপীড়নের কাছে হার মানেন না। তিনি বারবার ঘোষণা করেন, স্টিল আই রাইজ। এটা শুধু উঠে দাঁড়ানো নয়, এটা হলো প্রতিবাদ, প্রতিরোধ ও আত্মমর্যাদার ঘোষণা। অন্যায়ের বিরুদ্ধে চুপ করে থাকা নয়, মাথা তুলে দাঁড়ানোই মানুষের আসল পরিচয়, আত্মসম্মান ও আত্মপরিচয়ের গৌরব। কবি নিজের আত্মবিশ্বাস, নিজের চলন, নিজের হাসি, নিজের শরীরী ভাষা নিয়ে একটু লজ্জিত নন। সমাজ যদি তাকে অহংকারী বা বেয়াদব বলে, তবুও তিনি নিজেকে ছোট করেন না। তিনি দেখাতে চান নিজের পরিচয় লুকানো দুর্বলতা, যেটা আমি আগেও বলেছি, আমার পরিচয় আমি কখনো লুকাবো না। তবে হ্যাঁ, জীবনের ঝুঁকি যদি চলে আসে তাহলে সেটা আলাদা ব্যাপার, কিন্তু সামান্য ব্যাপারে আমি নিজের পরিচয়টা লুকাবো না। নিজের পরিচয় লুকানো দুর্বলতা, নিজের পরিচয় গ্রহণ করা শক্তি। নিজের অস্তিত্ব ও পরিচয়কে গর্বের সাথে মেনে নেওয়াই প্রকৃত মুক্তি। ইতিহাসের অবিচার ও অতীতের দুঃখকে অতিক্রম করার বার্তা কবি বলেছেন। তিনি উঠে আসছেন,
হিস্ট্রিজ সেম থেকে, আ পাস্ট দ্যাটস রুটেড ইন পেন থেকে। অর্থাৎ তিনি এমন এক অতীতের কথা বলছেন যা ছিল লজ্জা, দাসত্ব, কষ্ট ও অপমানের ইতিহাসে ভরা। কিন্তু কবি সেই অতীতের মধ্যে আটকে থাকেন না। তিনি বলেন, লিভিং বিহাইন্ড নাইটস অফ টেরর অ্যান্ড ফিয়ার আই রাইজ। অতীত মানুষকে শিক্ষা দিতে পারে, কিন্তু বন্দি করে রাখার অধিকার তার নেই। মানুষের অন্তরের শক্তি সীমাহীন। কবি নিজেকে বলেছেন, আই অ্যাম আ ব্ল্যাক ওশান লিপিং অ্যান্ড ওয়াইড। সমুদ্রের মতো মানুষের শক্তিও গভীর। তো এই কবিতার থেকে কী শিখলাম সেটাও বলে দিলাম। এবং আমার পার্সোনাল রিয়েলাইজেশন যদি বলতে চাই তো 20 মিনিটের জায়গায় 100 মিনিট হয়ে যাবে। এটা আমি পার্সোনাল রিয়েলাইজেশন বলবো না। তো আমার স্টুডেন্টদের জন্য আমি বলতে চাই যে যখন আমাদেরকে হিস্ট্রির নলেজ রাখতে হবে, আমাদেরকে সেই সমস্ত মানুষদের কথা জানতে হবে যাদের উপর অত্যাচার করা হয়েছিল, হয়েছে এবং হচ্ছে। এতে কি হবে যে আমাদের লাইফে যে যে অ্যাক্সিডেন্টাল কিছু ঘটে বা খারাপ কিছু ঘটে, তখন আমরা সামান্যতেই ডিমোটিভেটেড হয়ে যাই। কিন্তু যদি আমরা জানি যে পৃথিবীতে মানুষকে কত দুঃখ কষ্ট সহ্য করতে হয়েছে, তাহলে তাদের দুঃখ কষ্টের সামনে আমাদের দুঃখ কষ্টগুলো কিছুই না। এটুকুই বলবো। তাই আমাদেরকে জানতে হবে বিভিন্ন দেশের হিস্ট্রি, পাস্টের না হলেও কমসে কম প্রেজেন্টেরই জেনে নিলেও অনেক। যাই হোক, আমি আমার বেস্ট করলাম এটাকে বোঝানোর জন্য, তবুও জানি যে এটা বেস্ট নয়। I hope it will help to all of my students. Assalamu alaikum.